অনুপ্রবেশ এখন আর এটা শুধু আলোচনা বা তর্ক বিতর্কের মধ্যে ব্যাপারটা আটকে নেই। মোটামুটি খুনোখুনি শুরু হয়ে গেছে। গত 24শে ডিসেম্বর জুয়েল রানা উড়িষ্যার সম্বলপুরে তাকে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের 20 বছর বয়সী ছেলেটাকে মেরে ফেলা হলো। ও ওখানে বিগত কয়েক বছর ধরে নির্মাণ কর্মী হিসেবে কাজ করতে গেছিল। এর আগে আমরা দেখেছি দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে বীরভূম থেকে কাজ করতে যাওয়া সোনালী বিবি তাকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। তারপরে কোর্টে মামলা হলো, হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্টের রায় বাধ্য হয়ে সোনালী বিবিকে ফেরত আনা হয়েছে। এখন এসআইআর শুরু হওয়ার সময় থেকে এই ব্যাপারগুলো একটু বাড়াবাড়ি শুরু হয়েছে। অবৈধ বাংলাদেশি সারা দেশ জুড়ে খোঁজা শুরু হয়ে গেছে এবং তার ফলে মূলত বলির পাঠা হচ্ছে পশ্চিমবঙ্গের গরিব বাংলা বলা মুসলমান পরিযায়ী শ্রমিক। এখন অনুপ্রবেশ তো কোনো নতুন ব্যাপার না, এটা আমাদের দেশ ভাগের পর থেকেই এসব চলছে। আমাদের এই ব্যাপারে ইতিহাস আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। প্রশ্ন হলো এখন এত তোলপাড় কেন হচ্ছে। অনেকে এই ব্যাপারে একটা কথা বলেন যে এর আগে কংগ্রেস বা সিপিএম এবং এখন তৃণমূল হচ্ছে এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো, ফলে এদের কিছু বলতো না। এখন বিজেপি এসে এসআইআর করেছে, কড়া ব্যবস্থা নিচ্ছে, তাই জন্যই এত তোলপাড় হচ্ছে। দেখুন, এখন পশ্চিমবঙ্গের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 7.5 কোটি প্রায়। তার মধ্যে যদি কোনো অংশকে ভোট ব্যাংক হিসেবে কাজ করতে হয় তাহলে তার সংখ্যা অন্তত কয়েক লক্ষ বা কয়েক কোটি, কোটিখানেক তো অন্তত হওয়া উচিত। মানে 5,000, 10,000, 15,000, 20,000, 40,000 লোক দিয়ে তো ভোট ব্যাংক হবে না। তারা 40,000 লোক, 50,000 লোক কোথায় ভোট দিল না দিল তার উপরে ভোটের রেজাল্ট ঠিক হবে না। এখন আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদের মুখ থেকেও শুনেছি বারবার যে কোটি কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আসছে এখানে। ফলে স্বাভাবিকভাবেই আমাদেরও ধারণা এরকম তৈরি হয়, নিশ্চয়ই হয়তো কোটি কোটি অনুপ্রবেশকারী আছে যাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে তথ্য, সেই তথ্য হচ্ছে এই বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে পড়ার ধারণার সঙ্গে ঠিক ম্যাচ করছে না। কীরকম, আমি দু একটা তথ্য বলি। নীতি আয়োগ বলে একটা ব্যাপার আছে। পরিকল্পনা কমিশন ছিল আগে, মোদিজি আসার পরে সেটা তুলে দিয়ে নীতি আয়োগ করেছে। সেই নীতি আয়োগের একটা রিপোর্টের নাম হচ্ছে সার্ভে রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে বলা হচ্ছে যে সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0.9%। দেশের জাতীয় গড় জনসংখ্যা বৃদ্ধির, সেখানে পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0.5%। তাহলে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা কোথায় গেল? এরা যদি দলে দলে পশ্চিমবঙ্গে ঢোকে তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার তো সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি হওয়া উচিত। আবার 2001 থেকে 2011-তে লাস্ট যে জনগণনা হয়েছিল, সেই জনগণনার রিপোর্ট যদি আমরা দেখি, সেখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যাচ্ছে সারা দেশে হচ্ছে 24.6%। সেখানে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 21.8%। আবার গণ্ডগোল। তাহলে অনুপ্রবেশকারীরা গেল কোথায়? পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার আবার সারা দেশের মধ্যে বেশি হওয়া উচিত, সেখানে সারা দেশের জাতীয় গড়ের থেকে কম কী করে হয়ে গেল? লাস্ট তথ্য রোহিঙ্গাদের সম্পর্কে, সারা দেশে মোট 40,000 রোহিঙ্গা আছে, এটা কেন্দ্রীয় সরকারের তথ্য। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা আছে 316টি রোহিঙ্গা পরিবার পশ্চিমবঙ্গে আছে। তাহলে গুলশান কলোনিতে রোহিঙ্গাদের চাষের ব্যাপারটা কি হলো? আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও কি তাহলে ভুল? না, এত বড় বুকের পাটা আমার নেই যে আমি বলবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীরা ভুল কথা বলছে। সেক্ষেত্রে আমি দুটো ঘটনার কথা উল্লেখ করব। একটা ঘটনা 2002 সালে, তখন বাংলায় এসছিলেন হচ্ছে তখনকার উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। এনডিএ সরকারের উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি বাংলায় এসে বলেছিলেন যে এই রাজ্যে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। দ্বিতীয় ঘটনা বলি এবার, 2025 সাল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি একই কথা বললেন বাংলায় এসে 2025-এ। তিনি কি বললেন? বাংলায় অন্তত 2 কোটি অনুপ্রবেশকারী আছে। তাহলে 2002 থেকে 2023 বছরে তাহলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে সংখ্যাটা হচ্ছে 0। এটাও তো বাস্তবের সাথে মিলছে না। স্বরাষ্ট্র দপ্তরের তথ্য যদি আমরা দেখি তাহলে হিসেব বলছে যে প্রত্যেক বছর 1.5 থেকে 2,000 অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়ছে ভারতবর্ষে এবং তাদের বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। ফলে বড় বড় রাজনৈতিক নেতা তারা রাজনীতির স্বার্থে বক্তৃতা দিতে গিয়ে তারা একটু বাড়িয়ে বলেন। যেমন আমরা মোদিজিকে দেখেছিলাম, বলেছিলেন প্রধানমন্ত্রী হলে আমি সমস্ত বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসবো, আমরা প্রত্যেকে 15 লক্ষ টাকা করে পাবো। পরে অমিত শাহ বলে দিলেন যে নির্বাচনের সময় একটু ওরকম নির্বাচনী জুমলা ছিল ওটা, ও পরে একটু থুরিথক্কি করে নিলেই হলো। মানে আমার মোদ্দা কথা হচ্ছে যে এই অনুপ্রবেশটা একটা বাস্তব সমস্যা, কিন্তু এই সমস্যাটা একটা তিল যেটাকে তাল বানানো হচ্ছে রাজনীতির স্বার্থে।
যেমন কয়েক মাস আগে আমরা বিহারে নির্বাচন দেখলাম, নির্বাচনের আগে অনুপ্রবেশকারী ধরার কথা বলা হলো, মারাত্মক তোলপাড় হলো, বিরাট এসআইআর হলো, বিজেপির চারিদিকে জয় জয়কার হলো, বিজেপি সব জায়গায় ভোটে জিতলো, কিন্তু এসআইআরের রেজাল্ট কি পাওয়া গেল? বিহারে কতজন অবৈধ বিদেশি ধরা পড়লো এসআইআর করে? 9,500। বিহারের টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 7,42,00,000। পার্সেন্টেজের হিসাবে কতজন বিদেশি ধরা পড়লো? 0.0012%, মানে 1,12,000 জন। এখন এই সব হিসাব কিন্তু আর কেউ আর মনে রাখছে না। বিহারে কি হয়েছে, ভোটে কি হয়েছে, কতজন এসে, এখন আর ভোট হয়ে গেছে, সব মিটে গেছে। এখন আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনুপ্রবেশকারী সংখ্যাটা যাই হোক, আপনি সেটা 1 লাখ না 1 কোটি না 1,000, সেটা নয় পরের কথা। আমাদের কথা হচ্ছে যে অনুপ্রবেশকারী ব্যাপারটা কি খারাপ? আমরা অনুপ্রবেশকারীদের কি বলি? ছাড় পোকা, উই পোকা। মানে কি? অনুপ্রবেশকারীরা অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই ব্যাপারটা একটু আমার আমার বক্তব্য। সেটা হচ্ছে, দেখুন, পৃথিবীতে সবচেয়ে অর্থনৈতিকভাবে যে সবল দেশগুলো, সেরকম 3টে দেশের নাম আমি বলছি। একটা আমেরিকা, একটা ইংল্যান্ড, একটা কানাডা। এই দেশগুলোতে অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু পৃথিবীর যে সমস্ত দেশে সবচেয়ে বেশি, সেই দেশগুলোর মধ্যে, তাদের মধ্যে এই দেশগুলো রয়েছে। আমেরিকায় জন্মায়নি এরকম মানুষের সংখ্যা হচ্ছে আমেরিকার জনসংখ্যার 15%। ইউকেতে এই সংখ্যাটা হচ্ছে জনসংখ্যার 16%। কানাডাতে 22%। তাহলে এই যে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, এইসব জায়গার এই যে এদেরকে যদি আপনি ওদের ভাষায় অনুপ্রবেশকারী বলে না, ওরা বলে ইমিগ্রেন্ট। তো এরা কি ওদের ওখানকার অর্থনীতিকে ছাড়পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে? আমেরিকার আমি 4-5 জন এই ধরনের মানুষের উদাহরণ দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মধ্যে 2 জন ভারতীয়। একজনের নাম আপনারা সবাই জানেন, সুন্দর পিচাই, গুগলের সিইও। আরেকজন সত্যা নাদেলা, তিনি মাইক্রোসফটের সিইও। এছাড়া একজন বিখ্যাত লোক সবাই চেনেন, এলন মাস্ক। তিনিও কিন্তু আমেরিকার জন্মায়নি। 2002 সালে, এই কিছুদিন, কয়েক বছর আগে, তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। আর এলন মাস্ক যে কোম্পানির সিইও, টেসলা ইনকর্পোরেশন, সেই টেসলা যার নামে, নিকোলা টেসলা, তিনি সার্বিয়াতে জন্ম। তাহলে এরা ছাড়পোকা না উইপোকা আমেরিকার অর্থনীতির জন্য? আপনারা ভেবে দেখবেন। কিন্তু আমাদের বাস্তবটা একটু আলাদা। আমাদের এখানে বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ হয়ে দেশের নানা রাজ্যে ছড়িয়ে পড়ছে, এরা কেউ এলন মাস্কও নয়, সুন্দর পিচাইও নয়। একেবারে হতদরিদ্র মানুষ, পেটের টানে আসছে। এরা কিন্তু কেউ পশ্চিমবঙ্গে থাকার জন্য আসে না। দেখবেন পশ্চিমবঙ্গের লোকেরাই হচ্ছে নিজের গ্রামে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। ফলে এই রাজ্য থেকে দিল্লি, নয়ডা, গুরগাঁও, চেন্নাই, কেরালা, গুজরাট, এইসব জায়গায় হচ্ছে ডেলি রোজটা অনেক বেশি। ফলে বাংলাদেশের এই অনুপ্রবেশকারীদেরও কিন্তু আসল গন্তব্য হচ্ছে ওই সব রাজ্য। এরা মূলত ছোটোখাটো কারখানা, কনস্ট্রাকশন সাইট, এসব জায়গায় অস্থায়ী লেবার হিসেবে কাজ করছে। কেউ কেউ আবার সবজি বেচছে, খেলনা বেচছে, জামা কাপড় ফেরি করছে। এরা কিন্তু কেউই স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে সেই জন্য থাকে না। এদের পশ্চিমবঙ্গে স্থায়ী ঠিকানা নেই। একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে তারা চলে আসছে দিল্লিতে, গুড়গাঁওতে, নয়ডাতে তারা থেকে যাচ্ছে সরকার থেকে। ফলে সরকারি যে প্রকল্প, সরকারের রেশন বলুন, কন্যাশ্রী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কিছু কিন্তু এরা সাধারণভাবে পায় না। মূলত ডেলি রোজে কাজ করে, ফলে রোজগার খুবই সামান্য। লক্ষ লক্ষ টাকা এরা রোজগার করছে আর বাংলাদেশে টাকা পাঠিয়ে দিচ্ছে, এটাও ব্যাপার নয়। হ্যাঁ, এরা ইনকাম ট্যাক্স দেয় না, কারণ যা রোজগার করে ইনকাম ট্যাক্সের আওতাতেই পড়ে না। তবে এখানে যা রোজগার সামান্য, যতটুকুই তারা করে, তারা কিন্তু এখানে থাকা খাওয়ার জন্য সেটা তারা খরচা করে। ফলে থাকা খাওয়ার জন্য যে কেনাকাটাটা করে, তাতে তো তারা সব কিছু কেনাকাটার মধ্যেই তো একটা ইনডাইরেক্ট ট্যাক্স থাকে। ফলে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স না দিলেও কিন্তু এরা সরকারকে ইনডাইরেক্ট ট্যাক্স দিতে এরা বাধ্য। ফলে অর্থনীতির দিক থেকে যদি আপনি হিসাব করে দেখেন, তাহলে এদের জন্য অর্থনীতিতে ক্ষতির বদলে কিন্তু লাভই হওয়ার সম্ভাবনাটা বেশি। তবে হ্যাঁ, বাইরে থেকে অনেক লোক যদি একটা এলাকায় কাজ করতে চলে আসে, তাহলে সেই এলাকার লোক কাজ পাবে না, বা সেখানকার লেবার রেট কমে যাবে, এটা নিয়ে একটা অভিযোগ হতে পারে। কিন্তু বাস্তবটা কি? বাস্তব হচ্ছে এই যে এরা যেসব জায়গায় কাজ করতে যাচ্ছে, কেরালা হোক, উড়িষ্যা হোক, গুজরাট হোক, দিল্লি, নয়ডা হোক, সেখানকার কোনো লোককে আপনি, ওখানকার লোকালদের দেখেছেন যে বাংলাদেশিরা এখানে কাজ করতে আসছে বলে আমরা কাজ পাচ্ছি না, আমাদের লেবার রেট কমে যাচ্ছে, এটা নিয়ে কোনো অভিযোগ করতে? এটা নিয়ে কিন্তু এরকম অভিযোগ। তাদের অভিযোগটা কি? তাদের অভিযোগ এরা মুসলমান, এরা লুঙ্গি পরে, গরু খায়, বাংলা বলে,
লাঠির বাড়ি না দিলে জয় শ্রীরাম বলে না, এইসব অভিযোগ এরা করে। কিন্তু এদের জন্য আমরা কাজ পাচ্ছি না, এরকম অভিযোগ কিন্তু আজ অবধি কেউ করেনি। ফলে এরা উইপোকা বা ছাড়পোকার মতো অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটা কতটা সত্যি আপনারা ভেবে দেখবেন। অথচ এটা বাস্তব যে মোদি বলুন বা ট্রাম্প বলুন, সবারই একই বক্তব্য এখন। ভারতবর্ষে এদের বলা হয় ঘুষপেটিয়া, আর আমেরিকাতে এদের ইমিগ্রেন্ট বলা হয়। দেশের অর্থনীতির যাবতীয় দোষ এদের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। শুধুমাত্র গায়ের চামড়ার রং দেখে ভারতীয়দের আমেরিকাতে গুলি করে দেওয়া হচ্ছে। একাধিক ঘটনা এরকম ঘটছে। এই দুদিন আগেও টরন্টোতে 25 বছরের ভারতীয় ছাত্র সিভাক আওয়াস্তিকে গুলি করে খুন করে দিল। আমাদের দেশে কাজের অবস্থা খারাপ। যা রোজগার কাজে হচ্ছে সে তাতে সংসার চলছে না, মাসের শেষে বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে না, লোনের ইএমআই দিতে গিয়ে লোকে আত্মহত্যা করছে। এই যে অর্থনৈতিক দুর্দশা, এর জন্য কে দায়ী? এর জন্য তো অর্থনৈতিক দুর্দশার জন্য অবশ্যই যারা অর্থনীতি চালাচ্ছে সেই সরকারের ভুল নীতি দায়ী। এবং সেই ব্যাপারটাকেই চাপা দেওয়ার জন্য, সেই বাস্তবটাকে চাপা দেওয়ার জন্য কিন্তু এই অনুপ্রবেশকারীদের বা ইমিগ্র্যান্টদের দিকে হচ্ছে জিনিসটা ঠেলে দেওয়া হচ্ছে। আর সাধারণ মানুষ, সেটা ভারত হোক বা আমেরিকা হোক, তারা গায়ের ঝাল মেটানোর জন্য বাংলা বলা মুসলমান তাকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে দিচ্ছে, অথবা গায়ের চামড়ার রং দেখে ভারতীয়কে গুলি করে দিচ্ছে। এটা কিন্তু কোনো সমাধান না। অথচ সমাধান কিন্তু আছে, সমাধান আমার আপনার কাছেই আছে। শুধু একটা ফেসবুকে ভিডিও দেখলাম, ইউটিউবে দেখলাম, আর বিশ্বাস করে নিলাম যে হাজার হাজার লোক হচ্ছে নদী পেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে এসআইআর শুরু হওয়ার পরে। আসলে ওটা সড়কনগরে এক গ্রাম থেকে আরেক গ্রামে পেরোনোর, নদী পেরোনোর ভিডিও। একটাই লোককে কুমিরের ছানার মতো বারবার সমস্ত মিডিয়া দেখিয়ে বলছে হাজার হাজার লোক হচ্ছে বর্ডার পেরিয়ে ওপরে চলে যাচ্ছে। রাজারহাটে গিয়ে যারা বাপ 14 পুরুষ যেখানে ওখানে থাকে, তাদের দুপুরবেলা তারা কাজে গেছে, তাদের বন্ধ দরজার তালা দেখিয়ে বলা হচ্ছে যে সব হচ্ছে এখানকার বাংলাদেশিরা পালিয়ে গেছে। এই ধরনের প্রচুর ভিডিও, ফেক ভিডিও, এসব দিয়ে আমাদের ধারণা তৈরি করবার চেষ্টা হচ্ছে। আমার একটাই অনুরোধ, নিজের বুদ্ধি বিবেচনার ওপরে ভরসা হারাবেন না। একটা ভিডিও দেখে সেটাকে ধ্রুব সত্য হিসেবে মেনে নেবেন না। একটা জিনিস দেখে সেটা নিজের বাস্তব বিবেচনা দিয়ে বিচার করার চেষ্টা করুন, এবং সেই সম্পর্কিত আরও ভিডিও দেখার চেষ্টা করুন, খোঁজার চেষ্টা করুন। শুধু স্ক্রল করে যাবেন না, শুধু রিল স্ক্রল করে যাবেন না। যেটা দেখে আপনার মনে হবে কিছু একটা ধারণা আপনি তৈরি করছেন, সেই সম্পর্কে আরও ভিডিও সার্চ করুন। স্ক্রলের পাশাপাশি সার্চ করতেও শিখুন, এবং নিজের বিচার এবং বিবেচনা দিয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। ধন্যবাদ।